ঠিক আছে? মুখ্যমন্ত্রী আজকে কার্যত যোগ্য চাকরি প্রার্থীদের সঙ্গে সভা করবেন বলে আরেকবার প্রতারণা করলেন। একটা সমস্ত কিন্তু সীমা থাকে। আবারও যোগ্য চাকরি প্রার্থী বলে যাদের ডাকলেন, চেহারা দেখে বোঝা যাচ্ছে যে তারা সমস্ত অর্ধেক এই কাকা জ্যাঠামশাই গোছের লোক, এবং তারপর কোথা থেকে সব নিয়ে এসেছেন দলের লোক সবাই বুঝতে পারছে, এবং তাদেরকে রেখে যোগ্যদেরকে না ডেকে বঞ্চিত করে পাস না দিয়ে, যোগ্যদের পাস দেওয়া হচ্ছে, তাদের না দিয়ে তারা বাইরে চেঁচাচ্ছে। আর উনি আবার প্রতারণা করলেন, একটার পর একটা। কি বললেন? সুপ্রিম কোর্টের কাছে উনি বলছেন যোগ্য অযোগ্য তালিকা দিন। এতদিন বলতেন দুর্নীতি হয়নি, এখন আর সেটা বলতে পারছেন না। এখন বলছেন যোগ্য অযোগ্যদের তালিকা দিন। তারপরে মেনে নিয়েছেন যে অযোগ্য আছে এবং অযোগ্যর বাহিরে ঢুকিয়েছে, চালের সঙ্গে কাগজ মিশে আছে। আমরা প্রথম থেকে এই কথাটা বলছিলাম, চালের মধ্যে চারদিক থেকে কাগজ ঢুকিয়ে দিয়ে বস্তা পচা করে দিলেন চালটাকে। যোগ্য ছেলে মেয়ে যারা লেখাপড়া করেছে ভালো, সব মিলিয়ে গ্রহণযোগ্য, এরাই সংখ্যায় বেশি, তাদের জীবনটাকে নিয়ে ছিনিমিনি খেললেন শুধু টাকার বিনিময়ে চাকরির ব্যবস্থা করতে গিয়ে, টাকার ভাগ দিতে গিয়ে। মুখ্যমন্ত্রী তার দায় এখন অস্বীকার করে বলছেন সুপ্রিম কোর্ট তালিকা দিন। স্কুল সার্ভিস কমিশন, মধ্যশিক্ষা পর্ষদ, রাজ্য সরকার তারা তালিকা দেবে, এবং তালিকা দেওয়ার কথা তো সুপ্রিম কোর্ট কেন এর আগেও কোর্ট বারবার বলেছে। 1 বছরের উপর সময় পেয়েছে, প্রায় 2 বছর সময় পেয়েছে। সেই সময়টাকে ব্যবহার করলেন না, নষ্ট করলেন। এই এদের সমস্ত যা আজকে বিপদে পড়তে হচ্ছে, বিপন্ন হচ্ছে, এর পুরো দায়িত্ব মুখ্যমন্ত্রী। কিন্তু সুপ্রিম কোর্ট হাস্যকর, সুপ্রিম কোর্ট আমার তালিকা দিন, তা আপনি আছেন কি করতে? চলে যাবেন ওখান থেকে। যাদের পেটে লাথি মারলেন তাদের লাথি না মেরে উচিত ছিল নবান্ন থেকে লাথি খেয়ে বেরিয়ে যাও। সবকিছু তো সীমা থাকা উচিত। এবং আজকে উনি আর একবার যোগ দিয়ে দিন। আরে যোগ দিয়ে দিন, সাইকেল আছে, গভর্নমেন্ট নোটিফিকেশন করুক। মুখ্যমন্ত্রী বলেছেন যোগ দিতে, গভর্নমেন্ট নোটিফিকেশন করুক। তারা হলে পরে এই দায় চাপাবেন ওই ছেলেদের গাড়ি। গভর্নমেন্ট নোটিফিকেশন করুক, কারণ আপনার মুখের কথার উপরে কেউ ভরসা করতে পারে না। 2022 সালে নেতাজি ইন্ডোরে চাকরির কাগজ দিয়ে দিচ্ছি সরকারি বলে সব ডেকেছিলেন, ডেকে বেসরকারি চাকরির কাগজ দিলেন, ফেক অ্যাপয়েন্টমেন্ট। আমার ধারণা সব পড়ে আছে। ফলে সরকারের মুখের কথায় কোনো বিশ্বাস করার সুযোগ নেই। নোটিফিকেশন করে বলুক যে আপনি কালকে থেকে কাজ করুন। তা যদি না হয়, সরকার নিজের দায় অস্বীকার করে যোগ্যদেরকে বঞ্চিত করে তাদের ঘাড়ে দায় চাপিয়ে দেওয়ার জন্য এই প্রচেষ্টাটা করছে। এবং অযোগ্যদের ভিড়ে, অপরাধীদের ভিড়ে, চাকরি চোর যারা, তাদের ঘাড়ে নিঃশ্বাস ফেলে আমাদের যোগ্যদেরকে বিপন্ন করার চেষ্টা করছেন। এটা কখনো হয় না। আমরা প্রথম থেকে বলেছিলাম চাল এবং কাগজ এটাকে মিলমিশ করবেন না। 26,000 চাকরি, এসএসসি, মধ্যশিক্ষা পর্ষদ ইত্যাদি মিলিয়ে প্রায় 8,000 চাকরি বলেছে যেগুলো অযোগ্য। র্যাঙ্ক জাম্পিং, তালিকা ধরে ধরে বলেছে র্যাঙ্ক জাম্পিং। তালিকা এক্সপায়ারি করার পর, প্যানেল এক্সপায়ারি করার পর তারপর চাকরি। এসএসসি বলেছে আমি সুপারিশ করিনি, মধ্যশিক্ষা পর্ষদ থেকে চাকরি দিয়ে দিয়েছি। এসএসসি সুপারিশ করেনি বলছে লিখিত কোর্টে। এই তালিকায় তো 8,000। মুখ্যমন্ত্রীর কাছে আমাদের সহজ দাবি, অযোগ্য যারা আপনার সরকারের দপ্তরও বিভিন্ন সময় মেনে নিয়েছে, এই সংখ্যাটা প্রায় 8,000 হয়। সে 8,000কে আপনি খারিজ করুন, করে তারপরে বাকি 18, 19, 20 যোগ্য যা আছে হাঁটু গেলে ক্ষমা চেয়ে রিভিউর জন্য যা স্পেশাল রিভিউ, যে আমি অপরাধ করেছি, 8,000 অযোগ্য, আমি তাদেরকে রক্ষা করতে গিয়ে যোগ্যদেরকে বিপদ ফেলেছি, আমি ওদের খারিজ করলাম। বাকিরা আমার বিবেচনা মতে যোগ্য, আমি তার দায়িত্ব নিচ্ছি। তারপরে যদি সেখান থেকে অযোগ্য বেরোয়, আমি আমার সরকারের আধিকারিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেব। উনি সেই রিভিউগুলি সত্যি আবার চাকরি উকিলের নাম করেছেন সরকারের টাকা ধ্বংস করবেন বলে। এরা কিন্তু কপিল সিব্বাল, অমুক তমুক ইত্যাদি অভিষেক মনু সিংভি শব্দ দাঁড় করিয়েছিলেন। কেন পারেননি? অপরাধ করেছেন, হাইকোর্টে ধরা পড়ে গেছেন, দায়িত্ব পালন করেননি, সুপ্রিম কোর্টে গেছেন, সুপ্রিম কোর্টে গিয়েও
ঠিক মতো করে ভূমিকা নিতে পারলেন না, এবং সমস্তটা যদি চুরির উপর দাঁড়িয়ে থাকে, একটা অর্গানাইজড ক্রাইম। এখানে উনি যোগ্যদের মিটিং বলে 7,000 লোককে পাস দিয়েছেন। মুখ্যমন্ত্রী 26,000-এর মধ্যে 7,000 আপনি পাস দিয়েছেন যোগ্য, তাহলে 19,000-কে আপনি অযোগ্য করে দিলেন। যারা যোগ্য 19,000 তাদেরকে আপনি অযোগ্য করে দিলেন, আর যারা যোগ্য নয়, যারা চুরির চাকরি, তাদেরকে আপনি যোগ্য বানিয়ে ফেললেন। 7,000 ফিগারটা আসলো কোথা থেকে? যোগ্য বলে। 8,000 তো অযোগ্য, 19,000 তো যোগ্য, 18,000 19,000 তো যোগ্য। তার মধ্যেও কেউ কেউ গন্ডগোল থাকতে পারে, এইটা আপনার ঠিক করার দরকার ছিল, আপনি করেননি। আমি বিশ্বাস করি বেশিরভাগটাই তারা যোগ্য, কিন্তু সরকারের অপরাধের জন্য তারা এই যে বিপদে পড়ছে, এটা কখনো হতে পারে না, বা এটা কখনো হওয়া উচিত না। আপনি সেইভাবে ব্যবস্থা নিন, বাজারকরণ করবেন। যোগ্যতার ভিত্তিতে এসএসসির চাকরি দেওয়া যে যায়, এটা বারে বারে প্রমাণিত হয়েছে। বাম সরকারের আমলে বছরের পর বছর 10, 12, 15,000 করে বছরে এসএসসির চাকরি হয়েছে। তার জন্য কাউকে রাস্তায় বসতে হয়নি, তার জন্য কাউকে কোর্টে যেতে হয়নি, তার জন্য কাউকে টাকা দিতে হয়নি, তার জন্য মমতা ব্যানার্জি একদিনও আগে হোক আর পরে হোক মিছিল করতে পারেন। করা যায়, পলিটিক্যাল উইল অফ দি গভর্নমেন্ট। আমি চাই যোগ্যতার ভিত্তিতে শিক্ষক নিয়োগ হোক, তাদের মর্যাদা থাকুক। উনি সেটা চাননি, উনি চেয়েছেন চাকরির নামে অযোগ্যদের ঢুকিয়ে টাকা ইনকাম করব এবং গোটা শিক্ষক সমাজের মর্যাদাটাকে ধ্বংস করব। এটা শিক্ষা ধ্বংস করার যে সরকারের প্রকল্প আছে তার অংশ, এটা নিয়ে কোনো সন্দেহ নেই, এটা থাকতে পারে না। অর্গানাইজড ক্রাইম, প্রশাসনিক ক্রাইম, অর্গানাইজড ক্রাইম। একজন দুজনের ভুল এরকম ব্যাপারটা নয়। আমাদের খুব নির্দিষ্ট কথা হচ্ছে এই অযোগ্যদের তালিকাটা আছে আপনার কাছে, আপনার সরকারের দপ্তরের কাছে আছে, খারিজ করুন। বাকি যোগ্য আপনি দায়িত্ব নিন হলফনামা দিয়ে, এদের আমি অ্যাপয়েন্টমেন্ট আপনি দিন। আমি অন্যায় করেছি আর ভবিষ্যতে করবো না, অথবা যা করেছি আমি স্বীকার করছি। কিন্তু যদি তার মধ্যে কেউ অযোগ্য থাকে, আমি সরকার তার দায়িত্ব নেব। আমি সরকার সেক্ষেত্রে খারিজ করবো, শুধু না অফিসারকে আমি চিহ্নিত করবো। ভেরি সিম্পল। যান কোর্টে গিয়ে ঠিক কথাটা বলুন। আবারও যদি আমি আছি, অযোগ্যদের জন্য আমি আছি, যোগ্যদের জন্য আমি আছি, এটা কার্যত চাল কাপড় মিশিয়ে দিয়ে 12টা বাজাবার সামিল। ফলে যোগ্যদের তালিকা এবং অযোগ্যদের তালিকা স্পষ্ট করুন, প্রকাশ করুন। এই অযোগ্য, এই যোগ্য প্রকাশ করে দিন। অর্ধেক জিনিস তাতে মিটে যায় বলে আমার মনে হয়। সরকার এটা করতে পারবে কিনা সরকারের ব্যাপার। যারা জমি বিক্রি করেছে, সর্বস্ব খুইয়ে যারা টাকা দিয়েছে তৃণমূলের নেতাদের, তাদের টাকা ফেরত দেন। ওই টাকায় কালীঘাটের সম্পত্তি হয়েছে 35টা প্লট, এর বাইরে আরো অনেক। যারা জমি বিক্রি করে সর্বস্ব খুইয়ে তৃণমূলের নেতাদের খুশি করে লাখ লাখ টাকা দিয়ে চাকরি চুরির অংশ নিয়েছে, তাদের চাকরি আপনি ফেরত দিতে পারবেন না। তাদের টাকাটা ফেরত দিন। যদি না দেন তাহলে তাদেরকে আমরা বলবো থানায় যান, কোর্টে যান, টাকা আদায় করুন। আমরা আছি, টাকা আদায় করুন, যেভাবেই আদায় করুন, আমরা আছি। এত বড় বঞ্চনা এসব সহ্য করা যায় না, এগুলো চলতে পারে না। সেই কারণে আমার কথাটা হচ্ছে, এটা তো বরঞ্চ স্পষ্ট যে চাকরি যারা চোর তাদের জেলে পড়া উচিত। মুখ্যমন্ত্রী, আপনি তো মুখ্যমন্ত্রী, সবাই চাকরি চোরদের জেলে পড়ুন, যোগ্যদের দায়িত্ব দিন। চাকরি চোরদের জেলে পড়ুন, যাদের কাছে টাকা নিয়েছে তাদের টাকা ফেরত দিন, চাকরি চোরদেরকে আপনি জেলে পড়ুন। আর ওই সুপার নিউমেরারি বলে একটা চাকরি দুর্নীতি করার বন্দোবস্ত করেছিলেন, ফ্রড ফ্রড, সেই কাজে যারা যুক্ত তাদের বিরুদ্ধে অ্যাকশন আপনি নিতে পারবেন কিনা আমি জানি না। তাদের বিরুদ্ধে অ্যাকশন হতে হবে, তাদের হেফাজতে এনে তদন্ত করার নির্দেশ হাইকোর্ট দিয়েছে। সুপ্রিম কোর্ট নিশ্চয়ই সেই নির্দেশ বহাল রেখে চোরেদের কোমরে দড়ি পরিয়ে রাস্তায় ঘোরাবে তার ব্যবস্থা আমাদের করতে হবে। এই এতগুলো ছেলে হাজার হাজার, তাদের জীবন জীবিকাকে ধ্বংস করায় কখনো মেনে নেওয়া যাবে না। আজকে গোটা পশ্চিম বাংলায়, রাজ্য জুড়ে সর্বত্র ছাত্র যুবরা রাস্তায় নেমেছে। এর প্রতিবাদ আগেও নেমেছে, প্রতিদিনই করছে। যেদিন থেকে ঘটনা তার আগেও যেমন, তারপর থেকে প্রতিদিন করছে। আজকে আমরা বলেছিলাম
আজ প্রতিটি জায়গাতে আমি যতটুকু শুনেছি ছাত্র যুবক মহিলা ইত্যাদি সবাই মিলিয়ে তারা এর বিরুদ্ধে নেমেছে যে চাকরি চোরদের শাস্তি চাই, যোগ্যদের চাকরি ফেরত দেওয়া চাই, অযোগ্যদের টাকা ফেরত দেওয়া চাই। কেন অযোগ্যদের টাকাটা নিয়েছে তৃণমূলের নেতারা? খুব ভালো রেসপন্স, এবং মানুষ বুঝতে পারছেন যে এই রাস্তা দাঁড়িয়ে মানুষ যে কথা বলছেন এটা সত্যি। মনে হচ্ছে আপনি বললেন বাম আমলে কাউকে এই রাস্তায় বসতে হয়নি, কিছু করতে হয়নি, কিন্তু মুখ্যমন্ত্রী আজকেও বলেছেন বাম আমলে চিরকুটে চাকরি হতো, চাইলে ব্যবস্থা নিতে পারতাম। আমি মুখ্যমন্ত্রীকে চ্যালেঞ্জ করছি, মুখ্যমন্ত্রী আজকে নাকি আবার বলেছেন বাম আমলে চিরকুটে চাকরি হতো। তো আপনি গত 14 বছর ধরে কি ঝাড়ু সাজছেন ওখানে? কি করছেন ওখানে? কি করছেন? কে আপনাকে বারণ করেছিল? যারা চাকরি চুরি করেছে, এই যে প্রত্যেক বছর 10,000, 12,000, 15,000 চাকরি হয়েছে, আপনি তার বিরুদ্ধে ব্যবস্থা নেননি কেন? অন্তত লম্বা লম্বা কথা বলেছিলেন, যোগ্যতা নেই, পারেননি, আগেও মিছিল করতে পারেননি, পরেও কোনো অ্যাকশন নিতে পারেননি। আড়াই বছর দিয়ে আগে হঠাৎ একটা বললেন সব কি চিরকুটে চাকরি ইত্যাদি ইত্যাদি বলে বার করলেন, সব হাস্যকর। হাস্যকর জয়েনিং রিপোর্টটা কি চিরকুট? কার নামে নিয়ে আসলেন? মেদিনীপুর না কোথায় দেখা গেল ওই নামে কোনো মাস্টারই কোনো স্কুলে যায়নি, কাকে নিয়ে আসলেন? ফ্রডের পল্লা করলে যা হয়। আমি মুখ্যমন্ত্রীকে তখন চ্যালেঞ্জ করেছিলাম 2 বছর আগে, 2 বছর পার হয়ে গেছে, আমি আবার চ্যালেঞ্জ করছি। বাম আমলে এসএসসির চাকরি যা আপনি বলেছেন, বা আপনি যদি মনে হয় অন্য কোনো ঘোষণা করে 3 মাস টাইম বলেছিলাম, আপনি বলেছিলেন আপনার মন্ত্রীকে তালিকা প্রকাশ করতে, আপনার মন্ত্রী পালিয়ে গেছে, তালিকা প্রকাশ করেনি। আমি আবার চ্যালেঞ্জ করছি, এখানে তো 26,000-এ 8,000, আপনি 26,000-এ 1,000 দেখান, 26,500 দেখান, 26,100 দেখান, পারবেন না। চ্যালেঞ্জ করছি, মিথ্যে কথা বলা কমান। মুখ্যমন্ত্রী মিথ্যে কথা বলছেন, আমি চ্যালেঞ্জ করছি। উনি যা বলছেন চিরকুটের চাকরি 2 বছরে প্রমাণ করেননি, ওরা শিক্ষামন্ত্রী, হয় শিক্ষামন্ত্রীকে খারিজ করে দিন, অন্য শিক্ষামন্ত্রীকে এনে তাকে দায়িত্ব দিন, তালিকা প্রকাশ করুন। অপরাধ। আমি জেনে শুনে কারোর চাকরি খাই না, আর সিপিএম আমলেরও কারোর চাকরি আমি খাইনি, মুখ্যমন্ত্রী বলছেন। ওকে বলেছিল নাকি যে সিপিএম এর থেকে সিদ্ধান্ত করে হয় আমাদের চাকরি বাঁচান? কাউকে চাকরি বাঁচাতে বলিনি, কারোর চাকরি বাঁচাতে বলিনি। কিন্তু আমি মনে করিয়ে দিই, কোঅর্ডিনেশন কমিটির সবচাইতে বড় রাজ্যের নেতারা নবান্নে ডিএর দাবিতে মিছিল করেছিলেন বলে পত্র পাঠ 24 ঘন্টার মধ্যে বোধহয় 18 জনের মধ্যে 15 জনকে ট্রান্সফার করে দিয়েছিলেন। উনি কি শেখাচ্ছেন? সব কি মিথ্যে কথা বলছেন? এইরকম স্কুল দেখাবো, কলেজ দেখাবো, এলাকা দেখাবো, কিভাবে হেনস্থা করেছেন? যেখানে সুযোগ পেয়েছেন সেখানে ব্যবস্থা নিয়েছেন, সুযোগ পাননি, ব্যবস্থা নেননি। চ্যালেঞ্জ থাকলো করে দেখান। বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে সিপিআইএম কেন আইসোলেট করছে না? সিপিএম কে কেন আইসোলেট করা হচ্ছে না? বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে আমি মনে করি আইসোলেট করে দেওয়া উচিত, উনি অনেকের চাকরি খেয়েছেন। সিপিআইএম কি করবে এটা মমতা ব্যানার্জির কাছে পরামর্শ চাওয়া হয়নি। মমতা ব্যানার্জির কাছে মানুষ পরামর্শ চাইছে যে যারা যোগ্য তাদের চাকরিটাকে আপনি বহাল রাখার ব্যবস্থা করেননি কেন, কিভাবে করবেন? সিপিএম কি করবে আপনাকে কেউ জানতে চায়নি। সিপিএম এর 1 নম্বর কাজ যেটা, সেটা হচ্ছে এই গোটা দেশে বিজেপি তার বিরুদ্ধে মানুষকে ঐক্যবদ্ধ করা। 2, পশ্চিমবাংলায় যেমন বিজেপি আর তেমন বিজেপিকে বাড়তে সাহায্য করেছে তৃণমূল, তার বিরুদ্ধে মানুষকে সামিল করা। আপনি বলতে পারেন সেই বিরুদ্ধে সামিলটা পরেও আপনি ঠিক তৃণমূল বিজেপি করে কিভাবে টিকে আছেন সেটা আপনি বলতে পারেন। বিকাশ রঞ্জন ভট্টাচার্যরা, বিকাশ রঞ্জন ভট্টাচার্য একা না, বিকাশ রঞ্জন ভট্টাচার্যরা ছিলেন বলে মানুষ জেনেছে যে পশ্চিমবাংলার প্রতিটি ক্ষেত্রে দুর্নীতি হয়েছে। বিকাশ রঞ্জন ভট্টাচার্যরা অনেক, সবাই, গোটা উকিল সমাজ তারা জেনে গেছে, তাদের জন্য গোটা রাজ্যের মানুষ জেনে গেছে। সমস্ত পুলিশ জানে তারা অপরাধ করছে, সমস্ত বাস্তবসায়ী জানে যে তাদের অন্যায় কাজ করানো হচ্ছে, সমস্ত গ্রামের গরিব মানুষ জানে যে তাদেরকে প্রতারণা করা হচ্ছে। সবাই ফলে আইসোলেট বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে না, আইসোলেট করা দরকার। উনি বলতে পারলেন না। চাকরি চোরদের, যারা চাকরির টাকা নিয়েছে তাদের আইসোলেট করুন, তাদের জেলে করুন, হিম্মত নেই আপনার।
সুকান্ত মজুমদার তিনি বলছেন যে যারা টাকা দিয়েছেন, মানে যে সমস্ত তৃণমূলের নেতারা টাকা দিয়েছেন, টাকা নিয়েছেন চাকরি প্রার্থীদের কাছ থেকে, মানে যারা অযোগ্য, তাদের প্রয়োজনে গ্রামের মানুষকে সবাইকে বলবো গাছে বেঁধে পেটান এবং টাকা ফেরত চান। আপনারাও কি সেরকম কোনো রকম কথা বলবেন? সুকান্ত মজুমদার কি বলবেন সেটা শুনে আমার খুব বেশি আগ্রহ নেই, কিন্তু না পারলে বলা উচিত তাহলে যারা চাকরি চোর, যারা টাকা নিয়েছে, যারা বেআইনি চাকরি দিয়েছে, তাদের সবচাইতে বেশি দুর্নীতির চাকরি হয়েছিল যে জেলার, তার নাম পূর্ব মেদিনীপুর। সেই জেলার নেতা ওর দলনেতা, বিরোধী দলের নেতার সঙ্গে এক কথা বলবেন তো, নাকি দল বাছাই করবেন? আমরা কোনো দল বাছাইয়ের পক্ষে না। মানুষ প্রয়োজনীয় ব্যবস্থা নেবে, আমরা পাশে আছি, 100 ভাগ আছে, 100 ভাগ আছে। আপনি বলতে পারবেন তো যে পূর্ব মেদিনীপুরে যেহেতু সবচাইতে বেশি চুরি হয়েছে, এবং তখন পূর্ব মেদিনীপুরে মুখ্যমন্ত্রীর সঙ্গে সমসুরে যিনি লাল ঝান্ডার বিরুদ্ধে বাজার গরম করতেন, যার বিরুদ্ধে মুখ্যমন্ত্রী বলছেন অনেক কামাই আছে, মুখ্যমন্ত্রীও সেই শুভেন্দুর বিরুদ্ধে কিছু বলছেন না, কিছু করছেন না, সুকান্তও কিছু বলছেন না, কিছু করছেন না। তৃণমূল বিজেপির মেলামেশা তো এখান থেকে স্পষ্ট হয়ে যায়। উনি বলুন যে সবাইকে বেঁধে পেটানো হোক, সবচাইতে আগে পেটানো হোক পূর্ব মেদিনীপুরে চাকরি চোরের যিনি না তার। এই পাস নিয়েও বেশ কিছু অভিযোগ উঠেছে যে যদি যোগ্য অযোগ্যদের লিস্ট ছিল, এখানে যার ভিত্তিতে বলা হচ্ছে যে পাস দেওয়া হয়েছে, সেই যোগ্যদের যদি তালিকা ছিল বা অযোগ্যদের যদি তালিকা ছিল, তাহলে সেটা এক কোর্টে কেন প্রকাশ করা হলো না, কোর্টে কেন পেশ করা হলো না? এবং আজকে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের বাইরে দেখা গেল যে অনেকে এসে বললেন যে টাকার ভিত্তিতে পাস বিলি করা হয়েছে। আজকে নেতাজি ইন্ডোরের মিটিংয়ের বাইরেটা সবাই জানে, যোগ্য চাকরি প্রার্থীরা প্রথম থেকেই আলোচনা করছিল যে ওখানে গিয়ে কি আমাদের লাভ হবে। সুদীপ্ত গুপ্ত নাকি সুদীপ্ত গুপ্ত নাকি সুদীপ্ত গুপ্ত না তো সুদীপ্ত ওই যে কি নাম, ওই যে চিটফান্ড, সুদীপ্ত সেনের কাছে কেউ যদি গিয়ে বলে দাদা এই আপনি আমাদের প্রতিশ্রুতি দিন যে আপনি টাকাটা ফেরত দেবেন, অনেক চাকরিজীবী তারা বলছিলেন যে মমতা ব্যানার্জির কাছে গিয়ে বলাটা পারলে প্রায় সমান না, ওনার করা উচিত, ওনাকে আমাদের বলে রাখবে। উনি কি জানেন না, উনি জেগে ঘুমোচ্ছেন। আজকে বাইরে অনেকে বলেছে যে একটা ভিডিও দেখা গেছে নাকি ওয়েমার্কশিট এবং চাকরি ইত্যাদি ইত্যাদি দেখে যোগ্যদেরকে পাস দেওয়া হয়েছে। তাহলে যোগ্যদের যদি পাস দেওয়া হয় তাহলে 7,000 পাস দিলেন, তাহলে বাকি 19,000 অযোগ্য, এটা মুখ্যমন্ত্রী নিশ্চয়ই মেনে নিলেন। ভুল, অতটা অযোগ্য বলে আমি মনে করি না। তাহলে যে 7,000 যোগ্য তাদের তালিকাটা উনি প্রকাশ করে দিন, যাদের উনি পাস দিয়েছেন, তাহলে তো ধরা পড়ে যাবে যে উনি কাদের নিয়ে চলছেন, ফ্রডদের নিয়ে চলছেন। এবং সেইটাও নাকি আবার টাকার বিনিময়ে কি কাকে কাকে, মানে যাকে বলেছে ভাই কি কটা বিলি করে 4টি লোক নিয়ে আয়, সে আবার বিলি করে মুখ্যমন্ত্রীর মিটিং এর আশপাশ থাকবে, এইটা তিনি টাকা কামাই করেছে বলে মনে হচ্ছে, সে আবার নাকি টাকা কামাই করেছে। মুখ্যমন্ত্রী চোরেদের, চাকরি চোরেদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারেন কিনা, আইসোলেট করতে পারেন কিনা দেখুন। আর প্রতারণা করেছেন আজকে যে, তার জন্য ক্ষমা চান। 2022 সাল থেকে একটা নোংরা খেলা শুরু হয়েছে, আপনাদের বুঝতে হবে কোনটা মুখ আর কোনটা মুখোশ। মুখ্যমন্ত্রী আরো 2022 সাল থেকে কি বলছেন, কোনটা মুখ আর কোনটা মুখোশ। হ্যাঁ ঠিক, তৃণমূলের মুখোশে যারা ছিল তারা এখন বিজেপির মুখ হয়েছে নাকি, নাকি তৃণমূলের মুখোশ পড়েছিল অনেকেই এখনো আছে তৃণমূলের মধ্যে, যারা আসলে মুখটা বিজেপি। আরএসএস এর এক হাতে বিজেপি আর এক হাতে তৃণমূল থাকলে তো দলের মধ্যে মুখ মুখোশ দুটোই আছে। উনি কোন মুখোশের কথা বলছেন আমি জানি না। 22 সাল থেকে ওরা মনে হয়েছে, বেশ 22 সাল থেকে খেলা শুরু হলো, এটা তো 16 সালের চাকরি, তখন তো খেলা শুরু হয়নি। তো মুখ্যমন্ত্রী স্বীকার করছেন এই ক্ষেত্রে বিকাশবাবু সহ বাকি সবাই মিলিয়ে যা করেছেন তার সাথে বেঠিক কাজ করেননি। তখন তো মুখোশ ছিল না, তখন তো 16 সাল প্রাইমারি। আমি আবার বলছি, বিধানসভাতে বলেছিলাম, আবার বলছি, প্রাইমারির সময় তো বলা হয়েছিল ওয়েবসাইটের ডিটেলসটা দিন, কারা কারা পাস করলো, সে দেন, সেই লিস্ট কাটাকাটি হলো, আবার কাটাকাটি হলো, আবার কাটাকাটি হলো। এখন সেইটা নিয়েও দেখা যাচ্ছে হাইকোর্টের যে বিচারপতি তিনি দায়িত্ব ছেড়ে দিয়ে বেরিয়ে গেছেন, তিনি আর কি কেসের মধ্যে থাকতে পারছেন না। মুখ্যমন্ত্রী রাজ্যের সর্বত্র আপনি দুর্নীতি করেছেন, এটা এসএসসি, আরো কত দুর্নীতি আপনি স্বীকার করুন, আর যোগ্য ছেলেমেয়েরা আপনার জন্য যেন বিপদে না পারে, অযোগ্যদের ঢুকিয়ে দিয়ে আপনি যোগ্যদের বিপদে ফেলছেন। সিপিএম এবং বিজেপির এই ষড়যন্ত্রের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের যুব ছাত্ররা পথে নামছে। আগামী 9 এপ্রিল কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা প্রতিবাদ
বিজেপি আর সিপিএম এর ষড়যন্ত্রের জন্যই চাকরি হারিয়েছেন। আমি বলছি মুখ্যমন্ত্রী বলেছেন 9 তারিখে নাকি একটা ষড়যন্ত্রের প্রতিবাদ বলে কি মিছিল টিছিল করবেন। ওদের দ্বিতীয় তৃতীয় চতুর্থ যা ইচ্ছা স্লোগান দিন, প্রথম স্লোগানটা দেবেন মুখ্যমন্ত্রী আপনি ষড়যন্ত্র করে বাবা বলে এসএসসিতে যে হাজার হাজার সমস্ত বেআইনি দুর্নীতি হয়েছে সেগুলোকে ধামা চাপা দিয়েছেন কেন, ধরেননি কেন? মুখ্যমন্ত্রী জবাব, প্রথম স্লোগান হওয়া উচিত মুখ্যমন্ত্রী জবাব দিন যে আপনি কেন এই 2011 থেকে আসা কিছুই করতে পারলেন না। সিপিএম রাজারহাটের ফাইলও বার করতে পারলেন না, বুদ্ধবাবুর জামায় রক্তের দাগ তাও টেনে বার করতে পারলেন না, কিছুই করতে পারলেন না। সেইটা কেন পারলেন না? ষড়যন্ত্রের প্রথম স্লোগান যেন এইটা হয়। বাকি ওনার যেখানে ইচ্ছা উনি ষড়যন্ত্র করবেন অথবা ষড়যন্ত্রের বিরুদ্ধে বলবেন, ষড়যন্ত্র করেন বলে ষড়যন্ত্র কথাটা বারবার মনে পড়ে। সিপিএম আগে উত্তর দিক, বাইরে আমার নামে অনেক কথা বলছে, একটা দুটো কাজ করতে গেলে তো ভুল হতে পারে, তোমরা সংশোধন করার অধিকার দাও, ডিভিশন বেঞ্চে সব বাতিল হয়ে যাবে। মুখ্যমন্ত্রী বলছেন দেখছি ভুল করার একটা অধিকার, এটা আমি শুনলি। এটা নাকি আমার নেতাজি বলেছেন বলে উনি বলেন মাঝে মধ্যে। নেতাজিকে আর কত অসম্মান করবেন? শ্যামপ্রসাদ নেতাজির বিরুদ্ধে আমি জানতাম, আপনিও তাই। নেতাজি বলেছে ভুল করার একটা অধিকার আছে, ভুল করার কোনো অধিকার নেই। ভুল করার পর ক্ষমা চাইবার অধিকার আছে, ক্ষমা চাওয়াটা স্বাভাবিক। উনি ক্ষমা চান যে আমি লিস্টটায় ভুল করেছি, আমি তো তাই বলছি। আমি লিস্টটা যে যোগ্য অযোগ্য ভাগ করে দিইনি, কোর্ট বারবার বলা সত্ত্বেও, বছরের পর বছর টাইম দেওয়া সত্ত্বেও আমি অন্যায় করেছি। এই হচ্ছে অযোগ্যদের তালিকা দিয়ে দিন, আর এই বাকিটা এই হচ্ছে যোগ্যদের তালিকা দিয়ে দিন। শুধু আপনারা একবার বলবেন যোগ্যদের তালিকার মধ্যেও যদি কোনো ভ্রান্তি থেকে থাকে আমার জন্য, তাহলে হয় আমি নিজে আর নাহলে আমার অফিসারের বিরুদ্ধে শাস্তি দেব। কিন্তু যোগ্যদের চাকরি আমি হাঁটু গেড়ে বলছি আমি অন্যায় করেছি, আমার অপরাধের জন্য যারা যোগ্য তাদেরকে বঞ্চিত করবেন। কুণাল ঘোষ বলছেন যে সুজন চক্রবর্তী আগে জবাব দিন, ত্রিপুরায় চাকরি কেলেঙ্কারি কারা করেছে? আমি কুণাল ঘোষের কথার কোনো উত্তর দেওয়া খুব পছন্দ করি না, পছন্দই করি না। কোনটার সঙ্গে কোনটা মেলে যায় তাই জানি না। আচ্ছা, ওই যে ত্রিপুরা কোন কোর্টের অর্ডার যেখানে দুর্নীতি হয়েছে, কোন কোর্ট করেছে? কোন কোর্ট সেটা বলেছে? যে নিয়ম সরকার ওখানে বহুদিন ধরে চালু ছিল সেই নিয়মটা বিভ্রান্তি আছে, সেই নিয়মটা বেঠিক বলেছে। এবং সেই কারণে বিজেপি তখন, ওরাও বিজেপির আশপাশেই ছিলেন, বিজেপি তখন চান্স দিয়ে সেটা বাতিল করাবার মতন করে সমস্ত ব্যবস্থা করে দিল্লিতে বিজেপি সরকার তার সুযোগ নিয়ে চাকরি দেবো আমাদের সরকার আনাও, এই যেমন এখানে এখন বিজেপি বলছে চাকরি দেবো আমাদের সরকার আনাও, তখন বিজেপি ওখানে একই কথা বলেছিল চাকরি দেবো আমাদের সরকার আনাও। চাকরিটা খারিজ করা হবে, এখনো দেয়নি। বোধহয় 18 সাল থেকে এটা 25 মানে 7 বছর হয়ে গেল। উত্তর তো বিজেপিকে দিতে হবে এবং কুণাল ঘোষের বিজেপিকে চাইতে হবে। এই সিপিএম এর কাছে চাইবার যোগ্যতার আগে 10-20 বার তো উঠবোস করে আসে। সুপ্রিম কোর্ট বলেনি কে যোগ্য আর কে অযোগ্য, সরকারকেও অনুমতি দেয়নি, সিবিআই তদন্ত করছে, আমরা আইনজীবী দিয়েছিলাম। এখন আপনারা জেনে রাখুন, অভিষেক মনু সিংভি, কপিল সিব্বাল, প্রশান্ত ভূষণ, রাকেশ দ্বিবেদীকে আমরা বলেছি। দেখুন, মুখ্যমন্ত্রী আজকে বলেছেন যে উনি প্রশান্ত ভূষণ, রাকেশ দ্বিবেদী, কপিল সিব্বাল, অভিষেক মনু সিংভি, কিন্তু অভিষেক মনু সিংভি, কপিল সিব্বাল তো একাধিকবার দাঁড়িয়েছে, একবার না বারে বারে দাঁড়িয়েছে, তারপরে লজ্জা বোধহয় ঠিক দাঁড়াতে পারছে না। বরঞ্চ ওরা বলেছে যে এত দুর্নীতি হয়ে রয়েছে এখানে আমাদের কিছু করার নেই, সরকারকে হলফনামা দেওয়া উচিত। সরকারকে হলফনামা দিতে তো হাইকোর্টই বলেছে, হাইকোর্টই তো বলেছিল সরকারকে হলফনামা দিতে, দেয়নি তো। এবং সরকারকে হলফনামা দিয়ে বলার দরকার ছিল এই অযোগ্য, এই হচ্ছে লিস্ট, প্রকাশ করে দিন না পাবলিক, আর এটাই অতএব যোগ্য, প্রকাশ করে দিন। করতে পারবেন না কেন? উনি আজকে মুখে বলছেন যে বেশিরভাগটা যোগ্য, আর আজকে যোগ্য বলে মাত্র 7,000 লোককে পাশ দিয়েছেন 26,000-এর মধ্যে। তাহলে যোগ্যদেরকে অযোগ্য বানানোটা এই প্রক্রিয়ার মধ্যে মমতা ব্যানার্জি নিজে তার বাহিনীকে নিয়ে যুক্ত রয়েছে। যোগ্য অযোগ্যের তালিকা মুখ্যমন্ত্রী সুপ্রিম কোর্টের কাছে চাইবেন, সরকার তো এই তালিকাটাই তৈরি করতে পারলো না, সুপ্রিম কোর্ট দেবে এটা। যখনই মুখ্যমন্ত্রী বললেন যে সুপ্রিম কোর্ট তালিকা দিয়ে যোগ্য অযোগ্যের, তখন বোঝা গেল যে মুখ্যমন্ত্রী যে ধরা পড়ে গেছেন এটা উনি নিজে জানেন। এতদিন মুখ্যমন্ত্রী বলছিলেন দুর্নীতি হয়নি, আজকে মুখ্যমন্ত্রী একবারও বলতে শুরু করেছেন, বুক বাজিয়ে বলছি আমি কোনো দুর্নীতি হয়নি, একবারও বলতে শুনেছেন? একবারও বলতে পারেন। তাই যোগ্য অযোগ্য মানে অযোগ্যদের চাকরি দিয়েছিলেন উনি মেনে নিলেন, এটি তো আমরা বারবার বলছিলাম। ছিল চাল, ঢুকিয়ে দিয়েছেন কাকু, ঢুকিয়ে দিয়ে বস্তাটাকেই পচা করে দিচ্ছেন।
কেন কাপড়টা বেছে বার করেননি কেন? গ্রামের মা বোনেরা পর্যন্ত জানি যে চালের মধ্যে কাপড় ঢুকলে কাপড়টাকে বার করতে হবে করে বাকি চালটা শুনতে থাকে। গ্রামের মা বোনেরা জানেন, জানেন না, সরকার জানে না। ফলে কার্যত সরকার জেনে বুঝে দুর্নীতি করেছে। এখন সুপ্রিম কোর্টে অনেককে দাঁড় করান, আরো অনেককে দাঁড় করান, কিন্তু তার আগে এই যে আপনি কাজে যোগ দিতে বললেন, গভর্নমেন্টের নোটিফিকেশনটা করুন আজকে, যদি কাল মধ্যে যোগ দেওয়াতে চান। নোটিফিকেশন আগে কেউ যোগ দিলে তার ঘাড়ে সরকার ফেলে দেবে বলে আমার ধারণা। এই 26,000-এর মাঝে কারো কাছে অ্যাপয়েন্টমেন্ট লেটার আছে, কিছু জায়গাতে নেই, শুধু SMS টুকুই ভরসা। তাহলে কি মনে হয় যে শুরুর দিন থেকে এই দুর্নীতিটাকে আশ্রয় করে এই সরকার প্রথম দিন থেকে দুর্নীতি করতে চেয়েছে? এসএসসির প্রথম চেয়ারম্যানের নাম চিত্তরঞ্জন মণ্ডল, সবাই জানেন, তৃণমূলের নেতা ছিল যাদবপুর বিশ্ববিদ্যালয়। তিনি কিছুদিন পরে বুঝলেন যে এত দুর্নীতির মধ্যে তাকে ঢোকানো হচ্ছে, যতই তিনি তৃণমূল করেন না কেন কতটা সম্ভব, মানে মন্ত্রীর ড্রাইভার পর্যন্ত সে নামে লিস্ট দিয়ে যাচ্ছে। উনি যা বলেছেন প্রকাশ্যে যে তারপরে বাধ্য হয়েছেন উনি ছেড়ে দিতে, এবং উনি সেটা সরকারের জনে জনে সবাইকে জানিয়েছেন যে এইরকমটা হচ্ছে। কেউ ওর কথার গুরুত্ব দেয়নি, বরং দুর্নীতি যারা করেছে তাদের প্রশ্রয় দিয়েছে, এবং সেই কারণে নিয়মটাই এমন ভাবে করা হয়েছে যেখানে দুর্নীতিটা রন্ধ্রে রন্ধ্রে চেপে বসে, এবং তাই হয়েছে। তাহলে সুপার নিউমেরারি কেউ করে? সুপার নিউমেরারি করা মানে তো যারা অযোগ্য এবং দুর্নীতিতে চাকরি চুরি করে পেয়েছে তাদেরকে বহাল রাখার জন্য একটা ব্যবস্থা। তো দুর্নীতিকে প্রশ্রয় দেওয়ার ব্যবস্থা ক্যাবিনেট সরাসরি করেছে, তার দায়িত্ব মুখ্যমন্ত্রী। কলকাতা হাইকোর্ট কিছুক্ষণ আগে রায় দিয়েছে, যেখানে পাহাড়ের 313 জন যাদের বেআইনিভাবে আদালতের নির্দেশ লঙ্ঘন করে নিয়োগ করা হয়েছিল, 72 ঘন্টার মধ্যে তাদের বেতন বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে, এবং 72 ঘন্টার মধ্যেই চূড়ান্ত সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। কিভাবে প্রধান বিচারপতি প্রশ্ন তুলেছেন যে আদালতের নির্দেশ লঙ্ঘন করে কিভাবে নিয়োগ করলো, তার স্পষ্ট উত্তর দিতে হবে রাজ্যকে। আদালতের নির্দেশ লঙ্ঘন করে পাহাড়ে 300+ তাদের চাকরি দিয়েছে। আদালতের নির্দেশ লঙ্ঘন করে কেন? অতএব সরকারকে বারবার কৈফিয়ত চেয়ে বলে বুঝিয়ে কিছু লাভ হয়নি। তাদের 48 ঘন্টা না 72 ঘন্টার মধ্যে ব্যবস্থা নিতে বলা হয়েছে, মাইনে বন্ধ করতে বলা হয়েছে। আমি শুধু সবাইকেই বলবো, যদি কেউ সরকারের পক্ষেও থাকেন আপনি থাকুন, আপনি তৃণমূলকে সমর্থন করছেন, তৃণমূল করবেন, করুন, কিন্তু এটা বুঝে রাখুন চাকরির নামে যে কেলেঙ্কারি হয়েছে, যেখানেই হাত দেবে সেখানেই দুর্নীতি ধরা পড়ে যাচ্ছে। এসএসসি হোক, প্রাইমারি হোক, পাহাড়ে হোক, অথবা টাকা পয়সা গ্রামের গরিব বাড়ি, দুর্নীতিতে ছাড়া এই সরকারের মূল কাজ হচ্ছে দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া, ব্যবস্থা করা, তার থেকে ফয়দা নেওয়া। যোগ্যদের পাশে থাকার কথা বলছেন মুখ্যমন্ত্রী, আবার আজকে এত বড় সভা, সেখান থেকে আদৌ মানুষজন জানতে পারলো চাকরি হারার দায় টাকার? মুখ্যমন্ত্রী আজকে দিকে অনেকেই তাকিয়েছেন, কিন্তু মুখ্যমন্ত্রী তাদের সবাইকেই হতাশ করেছেন। তো তারা সবাই বুঝেছেন যে তাদের ঠকানো হচ্ছে, তাদের প্রতারণা করা হচ্ছে। মুখ্যমন্ত্রী বললেন আমি যোগ্যদের পাশে আছি, তারপর বললেন দ্বিতীয় দফায় আমি অযোগ্যদের পাশে আছি। ওরা কি করে কি করা আমি দেখছি, আমি যোগ্যদের পাশেও আছি, আমি অযোগ্যদের পাশেও আছি, আমি চালেও আছি, আমি কাপড়েও আছি, আমি রক্ষকেও আছি, আমি ভক্ষকেও আছি। যখন যেমন তখন তেমন করে এদিক ওদিক করে মোদ্দা কথা একটা বাহিনীকে পশ্চিমবাংলা এবং পশ্চিমবাংলার সুনামকে নষ্ট করা, এটাই ওনার কাজ। কোনো বার্তা মানুষের কাছে স্পষ্ট হলো না যে যোগ্যদের চাকরিটা কি করে বহাল রাখার ব্যবস্থা উনি করছেন। ওরা বলা উচিত ছিল এই হচ্ছে যোগ্যদের নামের তালিকা, আমি হলফনামা দিয়ে কোর্টে গিয়ে স্পেশাল রিভিউ চাইব এবং দায়িত্ব নেব, এর মধ্যে যদি কেউ ভুল থাকে সে দায়িত্বটা আমার, এবং আমি সে নিয়ে আধিকারিকদের বিরুদ্ধে কি মন্ত্রীদের বিরুদ্ধে ব্যবস্থা নেব। এটা বললে ভালো হতো, এবং তারপর উনি একটা নোটিফিকেশন করে, ওই যে বলছেন না যান ভলান্টিয়ারের মতো, নোটিফিকেশন করে ওরা বলা উচিত, গভর্নমেন্টের নোটিফিকেশন করে আপনি যান। 50 টাকা রান্নার গ্যাসের দাম বাড়বে। সমালোচনা ভালো, এখনকার বিচারপতি খারাপ, কি বলবেন? কার্যত সেটাই বুঝিয়ে তাই মুখ্যমন্ত্রীর কথায় আমি ঠিক হাসতে চাই না, মুখ্যমন্ত্রীর কথাকে আমি দারুণ গুরুত্ব দিতে চাই, কিন্তু মুখ্যমন্ত্রী কি নিজের গুরুত্ব রাখতে পারছেন? উনি আজকে যা বলেছেন তার মধ্যে মানে দাঁড়ায় চন্দ্রচূড় ভালো, মানে আগের যে বিচারপতি, এখনকার যে বিচারপতি, প্রধান বিচারপতি, তিনি ঠিক ভালো না।
এইটা তো কথার মধ্যে আছে। উনি ভালো, তারপরে সেকেন্ড ভালো শুভেন্দু, দ্বিতীয় দিন হয়ে গেল শুভেন্দু ভালো না, ভালো ভাইপো, তারপরে দেখলাম ভাইপো ভালো না, ওই যে ভাইপোর কি একটা ফ্যান ফ্যান কারা করেছে ওরা ভালো, তারপরে দেখলাম ফ্যানটাকে শুধু সর্বাধিনায়ক বলে যাচ্ছে, ফ্যান খারাপ। উনি অটল বিহারী বাজপেয়ী ভালো, মোদি খারাপ। মোদি ভালো, অটল বিহারী বাজপেয়ী ভালো, আদবানি খারাপ। আদবানি ভালো, মোদি খারাপ। মোদি ভালো, অমিত শাহ খারাপ। এর কোনো শেষ সীমানা নেই। সবচেয়ে খারাপ যে তিনি 14 তলায় থাকেন। হচ্ছে যে জীবনে এত এত আক্রমণ সুপ্রিম কোর্টকে দফায় দফায় মুখ্যমন্ত্রী করতে পারেন? মুখ্যমন্ত্রী পারেন না এমন কোনো কাজ নেই। মুখ্যমন্ত্রী সব পারেন। মুখ্যমন্ত্রী সুপ্রিম কোর্টকে রোজ আক্রমণ করতে পারেন। উনি তো সংবিধানের ধার ধারেন না। সংবিধান মেনে চললে একটা মানুষের যেভাবে চলা উচিত উনি তার আশপাশে নেই। সংবিধান মেনে চললে যেভাবে চলতেন তার আশপাশে নেই। উনি কেলক কলেজকে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় বলতে পারেন, উনি একটা দারুণ গুরু গম্ভীর আলোচনা করবেন, সেরকম বলে বাংলার গর্ব বলে প্রচার করে দেখা গেল উনি এমন বলা বললেন যে বাকি লোকের সঙ্গে হাসতে শুরু করলো। আর তারপরে তার কয়েকদিন আগে অসুখ ধরে গেছিল, তাহলে আমি দেখছি আমার অসুখ ধরের বক্তৃতা আর ওনার বক্তৃতা দুটো পাশাপাশি কেউ কেউ চালিয়ে রেখেছেন। উনি সবই পারেন। উনি ভাইপোকে মাথার উপর তুলে নাচতে পারেন, উনি ভাইপোর ওপর রাগ করলে তখন আরেক রকম বলতে পারেন, আবার তারপর ভাইপোকে ব্যবহার করতে চান বা পারেন, দিল্লিকে ব্যবহার করতে। প্রধান বিচারপতি জেল হবে এই ধরনের মন্তব্য করার জন্য, এই রায় দেওয়ার জন্য। পার্থভূমি বলেছে প্রধান বিচারপতি জেল হবে এই ধরনের মন্তব্য। জানি না, একজন রাজ্যের মন্ত্রী ছিলেন, এখন সাংসদ হয়েছেন, তিনি নাকি বলেছেন এই রায় দেওয়ার জন্য প্রধান বিচারপতির জেল হবে। প্রধান বিচারপতির জেলের সিদ্ধান্তটা নিশ্চয়ই সেই সাংসদ অথবা তার দল অথবা তার রাজ্য সরকার গ্রহণ করবে। ক্যাবিনেট মিটিং ডাকুক, ক্যাবিনেট মিটিং ডেকে সিদ্ধান্ত করুক যে প্রধান বিচারপতি সহ বিচারপতিদের জেল হোক, আর রাজ্যেরও যারা প্রধান বিচারপতি সহ বিচারপতিরা আছে তাদের জেল হোক। কেননা একমাত্র উনি শুদ্ধ কালীঘাটের 35 টাকা। দর্শক আসনে বসে আজকে বহু ছাত্রছাত্রী মানে শিক্ষক শিক্ষিকারা তারা চিৎকার করছিলেন, মুখ্যমন্ত্রী যখন প্রতিবাদ করছিলেন, দাবি নিয়ে কথা বলছিলেন, ক্ষোভ ব্যক্ত করছিলেন। আজকে যখন মুখ্যমন্ত্রী নেতাজি ইন্ডোরে পরিষদ বেষ্টিত হয়ে তাদের চিফ সেক্রেটারি বা অন্য সেক্রেটারি তারা যেমন আছেন, মন্ত্রী যেমন আছেন, তেমন আমি দেখলাম প্রাইমারি স্কুলের অপরাধের সঙ্গে যারা যুক্ত তারাও বসে আছে। এই স্কুল সার্ভিসের মাথারা ছিলেন কিনা আমার চোখে পড়েনি, আমি সবাইকে চিনি না, এই সবাইকে নিয়ে বসেছিলেন, কিন্তু তলায় তখন যারা যোগ্য চাকরি প্রার্থী তখন চেঁচাচ্ছে যে আপনি রাজনীতি পরে করবেন, আমাদের চাকরিটা কি হবে বলুন, আপনি কেন সুপ্রিম কোর্টে হলফনামা দেননি, কেন যোগ্যতার তালিকা দেননি, কেন আপনি গত 1 বছর সময় নষ্ট করেছেন, এটা আপনি পারলে উত্তর দিন। আর কেন টাকার পর টাকা খেয়ে বেআইনি নিয়োগ করে আমাদের বিপদে ফেলেছেন, উত্তর দিন। মুখ্যমন্ত্রী তখন সেগুলোর কোনো উত্তর না দিয়ে বরং একজনকে জিজ্ঞেস করলেন তুমি যোগ্য না তুমি অযোগ্য। মুখ্যমন্ত্রী তো যোগ্যদের কার্ড দিয়েছেন, দিয়ে উনি জিজ্ঞেস করছেন তুমি যোগ্য না তুমি অযোগ্য। ওরা বলেছে আমরা সবাই অযোগ্য, কারণ আপনি একমাত্র যোগ্য। বলতে চেয়েছে আমরা সবাই যোগ্য, কারণ আমাদের যিনি চালাচ্ছেন তিনি সবচেয়ে অযোগ্য। দুজনেই আজকে শুভেন্দুও বলেছে, বিজেপিও বলেছে যে সব আইনের সাহায্য তারা দেবে চাকরি হারাতে। আমি সুকান্ত শুভেন্দু কি বলছে 26 সালকে মাথায় রেখে তোরা কথা বলে, আমি ওদের কথাকে গুরুত্ব দিতে চাই না। 2016 সালের ঘটনা, তখন নির্বাচন নিরপেক্ষভাবেই অন্যায়ের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে মানুষের যে মনোভাব তার প্রতিফলন আইনজীবীরা ঘটিয়েছেন, তার বদল করে চলেছেন, রাজ্যের মানুষ তার বদল করে চলেছে। তখন কোথায় ছিল সুকান্ত? তখন কোথায় ছিল শুভেন্দু? বরং মুখ্যমন্ত্রী অভিযোগ করছেন যে সবচাইতে বেশি চাকরি চুরি করেছে শুভেন্দু, অথচ তিনি মুখ্যমন্ত্রীর ক্যাবিনেটের মন্ত্রী ছিলেন। মুখ্যমন্ত্রী কিন্তু আজ পর্যন্ত কোনো অ্যাকশন নেননি। মানে সুকান্ত শুভেন্দু ভোটের দিকে তাকিয়ে কি বলছেন আমার কাছে সেটা গুরুত্ব নেই। ওদের ওপরে যদি ভরসা করেন, তৃণমূলের উপরে ভরসা করে যারা ঠকেছেন, বিজেপির ওপর ভরসা করলে তারা ডবল ঠকেন।
মুখ্যমন্ত্রী অযোগ্যদেরও কিন্তু আশ্বাস দিলেন যে আগে যোগ্যদেরটা করে নিই, তারপরে তোমাদেরটা করবো। অর্থাৎ অযোগ্য, এটা কিন্তু মুখ্যমন্ত্রী এখনো মানতে রাজি নন। মুখ্যমন্ত্রী কার্যত যোগ্য অযোগ্য দুটো ভাগে ভাগ করে বলেছেন। তাহলে উনি জানেন কেউ যোগ্য কেউ অযোগ্য, উনি জানেন চালের সঙ্গে কাপড় মেশানো হয়েছে। কিন্তু কিন্তু যেহেতু অযোগ্যদের মানে চাকরি যারা চুরি করে পেয়েছে তারা টাকা দিয়েছে, সর্বস্ব বিক্রি করে টাকা দিয়েছে, এমন বহু লোক আছে, সেই টাকা যেহেতু তৃণমূলের নেতাদের কাছে পৌঁছেছে, তার 25-75 কালীঘাটে গিয়ে পৌঁছেছে, ফলে উনি অযোগ্য বলার পরেও একটু ঢোক গিলে বলতে হলো অযোগ্যদের ব্যাপারটা আমি পরে দেখছি। উনি যোগ্যতেও আছেন, উনি অযোগ্যতেও আছেন, উনি চালেও আছেন, উনি কাপড়েও আছেন, উনি রক্ষকেও আছেন, উনি ভক্ষকেও আছেন। রান্নার গ্যাসের দাম বাড়লো 50 টাকা। আজকে পেট্রোল ডিজেলের দাম বেড়েছে সম্ভবত 2 টাকা, রান্না গ্যাসের দাম বেড়েছে 50 টাকা। প্রাক নববর্ষের উপহার নাকি রামনবমীর উপহার, এটা সুকান্ত শুভেন্দুরা আমার চেয়ে ভালো বলতে পারে। উনি সবে আজকে 7 তারিখ, গতকাল 6 তারিখ খুব রামনবমী নিয়ে অনেক কথাবার্তা বলে এসছেন। রামসেতুতে গেছিলেন, সেখানে গিয়ে অতএব কালকে রাত্রে ওখানে ফিরে এসে রামনবমীর গিফট দিয়েছেন 50 টাকা করে উপঢৌকন বাড়তি, রামনবমী মাথায় রেখে মানুষ যেন সেই টাকাটা দিয়ে দেয়। অসভ্যতা, অসভ্যতা। জিনিসপত্রের দাম সহ এইসব করতে করতে আপনি যাই নিয়ে গেছেন, মানুষের বেঁচে থাকাটা দায় হবে। রান্নার গ্যাসের দাম বাড়িয়েছেন, পেট্রোল ডিজেলের দাম বাড়িয়েছেন। সরকার পারলে বলুক, সবাই বুঝতে পারছেন মোদিজি আসার আগে যা দাম ছিল পেট্রোল ডিজেলের প্রায় ডাবল হয়েছে। মোদিজি আসার আগে যা দাম ছিল আমাদের রান্নার গ্যাসের, তার দাম প্রায় 2.5 গুণ হয়েছে। এই পুরোটা বিজেপি জিজিয়া করার চেয়েও বেশি মানুষের সর্বনাশ। পেট্রোলের দাম বৃদ্ধিটা কি করবে? একই বলবো, পেট্রোল ডিজেলের দাম বাড়িয়েছে। দুনিয়াতে পেট্রোপণ্যের দাম এই মুহূর্তে বাড়ছে তা না, বরং এই গভর্নমেন্ট যখন এসেছিল তখন পেট্রোপণ্যের দাম যা ছিল তারপরে পেট্রোপণ্যের দাম কমেছে আন্তর্জাতিক বাজারে। তাহলে আমাদের এখানেও তার দাম কমানো উচিত বা কমা উচিত। সে দাম কম, কিন্তু খাজনার চেয়ে বাজরা বেশি, সরকার ট্যাক্স দিচ্ছে। দিল্লির সরকার যতটা ডিজেলের দাম সমপরিমাণ প্রায় ট্যাক্স দেয়, দিল্লির সরকার সমপরিমাণ প্রায় ট্যাক্স দেয় রাজ্যের সরকার। 1 টাকা দামে কার্যত 3 টাকায় মানুষকে কিনতে হয়। এই ট্যাক্স দেওয়ার মধ্য দিয়ে ঘুর পথে কার্যত মানুষের উপর থেকে তোলা আদায় করছে, চাপ দিয়ে আদায় করছে দিল্লির সরকার, রান্নার গ্যাসেই হোক পেট্রোল ডিজেল হোক। এটা কি বলেছেন, কিন্তু আমরা দেখেছি এর আগে আলা হাতে মিছিল করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিছুদিন আগে আমরা সবাই চোর বলে মিছিল করেছি, আবার মিছিল করবেন হচ্ছে ক্যাট সিসি বলে মিছিল করেছে, আবার মিছিল করবেন হচ্ছে এই ঘটনা যে চাকরি আলাদের জন্য। এবারে কি ওরা ইঙ্গিত করবে যে আমরা সবাই অযোগ্য এরকম? দেখুন, এর আগে মুখ্যমন্ত্রীকে আমরা দেখেছি যে ঘটনার দায় ওনার অথবা অন্য কারুর এই সরকারের গত 5-10 বছরের আমলে দিল্লিরই হোক আর রাজ্যেরই হোক, সেই প্রতিটি ক্ষেত্রে উনি নেমে একটা কোথাও না কোথাও ম্যানেজ করার মতন চেষ্টা করেন এবং তারপর যা যা স্লোগান দেন সেসব কহতব্য নয়। ক্যা ছি ছি লোকেরা আওয়াজ দিচ্ছিল, ইয়ে আবার কি, আমরা সবাই চোর। যারা আমরা সবাই চোর জার্সি দিয়ে কলকাতায় মিছিল করতে পারে তারা নিশ্চয়ই অবিলম্বে আমরা অযোগ্য এবং চাকরি চোর এই স্লোগান গায়ে লাগিয়ে মিছিল করবে। মমতা ব্যানার্জি সেই মিছিলের সামনে থাকবেন আমরা সবাই চোর, আমরা সবাই চাকরি চোর, আমরা সবাই অযোগ্য। শুধু চোর বলেছিলেন, এবার আর যুক্ত করে দিন আমরা সবাই চোর, আমরা চাকরি চোর, আমরা অযোগ্য। 2026-এর এসএলএসটি আরএলএসটি শিক্ষকদের যারা প্রেস ক্লাবে ইসি করছিলেন তারা বলছেন যে বারবার করে একটি হার্ড ডিস্কের কথা বলা হয়েছিল, যে হার্ড ডিস্কের কথা অভিজিৎ গাঙ্গুলি বিকাশ বাবুরা বারবার বলেছিলেন, কিন্তু বিকাশ বাবু বারবার বলার পরেও ওনাকে চুপ করিয়ে দেওয়ার চেষ্টা হয়েছিল। যোগ্য অযোগ্যদের ভাগ না করেই বাঁচার অধিকার দেওয়ার কথা বলে যেটা করা হয়েছিল সেটা সঠিক কিনা এবার ভেবে দেখার সময় হয়েছে। আমরা এবার মানসিক এবং শারীরিকভাবে বিধ্বস্ত, আমরা কেউ সুস্থ বোধ করছি না। আজকে
সাধারণভাবে যোগ্য শিক্ষকরা কতগুলো কথা অত্যন্ত স্পষ্টভাবে বলছে। তারা বলেছেন আমরা কোনো দয়াদান চাই না, আমরা কোনো ভলান্টিয়ারি করতে আসি, আমরা কোনো সিভিক ভলান্টিয়ার হতে বা সিভিক মাস্টার হতে আগ্রহী না, আমরা যোগ্য। এবং তাদের বড় অংশ যোগ্য নিয়ে আমার কোনো সন্দেহ। তারা এটা বুঝতেও পারছে না, বলছেও বটে যে আমাদের যোগ্য তাদের মধ্যে আপনি কাকড় ঢুকিয়ে দিয়ে, অযোগ্যদের ঢুকিয়ে দিয়ে টাকার বিনিময়ে তাদের রক্ষা করতে গিয়ে আমাদের বিপদে ফেলেছে। এবং এই যোগ্য অযোগ্যের ভাগ করাটা ছিল জরুরি, এইটা সরকার করলো না। বারবার বলা সত্ত্বেও, কোর্ট বারবার বলা সত্ত্বেও, আইনজীবীরা বারবার কোর্টে দাবি করা সত্ত্বেও রাজ্য সরকার কখনো হলফনামা দিয়ে, একবার বলেছে এসএসসি আচ্ছা আমরা করে দেবো ভাগ, কিন্তু কখনো রাজ্য সরকার হলফনামা দিয়ে যোগ্য অথবা অযোগ্য সেই নামে লিস্ট করেননি, দেননি। স্বীকার করতে হয়েছে অযোগ্য আছে, কিন্তু লিস্টটাকে গোপন করেছেন। আমি বলবো সেই লিস্টটা অযোগ্য, এই লিস্টটা প্রকাশ করে দিন, ওয়েবসাইটে প্রকাশ করে দিন, কোর্টকে দিয়ে দিন। যোগ্য ওয়েবসাইটে প্রকাশ করে দিন, কোর্টকে দিয়ে দিন। তারপরে কেউ প্রশ্ন করতে পারে যারা যোগ্যদের মধ্যে অযোগ্য ঢুকিয়ে দিয়ে এখন স্বীকার করছে, তারা এখন যে যোগ্য লিস্ট করবে তার মধ্যে কিছু অযোগ্য নেই তো, তার মধ্যেও নিশ্চয়ই অযোগ্য রাখবে। তাহলে মমতা ব্যানার্জি কেন? সঙ্গে একটা হলফনামা আমাদের বলতে হবে, এই যে যোগ্যদের তালিকা দিলাম এর মধ্যে যদি কেউ অযোগ্য বলে দেখা যায় তাহলে তার দায়িত্ব আমাদের, মানে সরকারের। সরকার এবং তার আধিকারিকের বিরুদ্ধে আমি ব্যবস্থা নেব। আমার ধারণা এটাই একমাত্র পথ, এটা মাস্টারমশাই চাইছেন, আমরাও তাই বলছি। প্রশ্ন হচ্ছে যে গাজায় বা রাফায় যে ঘটনাটা ঘটলো সেটা নিয়ে যদি আপনি কথা বলেন। সবাই দেখেছেন, খুবই গুরুত্বপূর্ণ বিষয়। গোটা গাজা কার্যত ধ্বংস হয়ে, মনুষ্যহীন হয়ে কদিন ধরে এটা হয়ে যাচ্ছে। ট্রাম্প তার মতো নির্দেশ দিয়ে দিয়েছেন। ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু সহ লেগে পড়বে। হলোকাস্ট ভয়াবহ, এবং এই যে ছবি আসছে ভাবা যায় না, একটা জীবন্ত শহর আর একটা ধ্বংস হয়ে যাওয়া শহর। এটা নাগাসাকি হিরোশিমার স্মৃতিকে মনে করিয়ে দিচ্ছে, তার চাইতে কম কিছু না, তার চাইতে কম কিছু না। তখন জাপানিরা তার জন্য মূল দায়ী, এখন মার্কিনিরা মূল দায়ী, ট্রাম্প মূল দায়ী। ট্রাম্প নেতানিয়াহু মিলিয়ে এই কাজটা করেছেন। কেন করেছেন? অনেক কারণ আছে, তার সঙ্গে আরেকটা কারণের সম্বন্ধে সবাই বুঝতে পারছেন। গাজার মাটির তলায় খনিজ সম্পদ গুরুত্বপূর্ণ যথেষ্ট। কর্পোরেট লুটের মনোভাব থেকে ট্রাম্পরা চলতে গিয়ে গোটা গাজাকে মনুষ্য শূন্য করে দিয়ে এখন ওখানে কমপ্লিট দখলদারি করতে চায়। এর চাইতে বড় মানবতার লজ্জা হতে পারে না, এবং তার বিরুদ্ধে দুনিয়াব্যাপী মানুষ প্রতিবাদে থাকবেন এবং নামবেন, এর কোনো বিকল্প নেই।